বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাবা বসেছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট মিস্টার সাইফুল ইসলাম এবং আমার ডানে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সালেহ আহমেদ টিটা। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি তারা জুলাই অভ্যুত্থানের একটা প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র তৈরি করছে। এটি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সহ বৈঠক হয়েছে। সো আপনারা কি মনে করেন, এটির পক্ষে এক ধরনের মত আছে, বিপক্ষে আরেক ধরনের মত আছে যে প্রোক্লেমেশন তো 1971-এ একবার হয়েছে, আর এই প্রোক্লেমেশন হলে জুলাইতেই হলো না কেন, 5 মাস পরে কেন? সো আমি আপনাদের দুজনের মতামতই শুনতে চাই। মিস্টার সাইফুল ইসলাম, আপনি আরম্ভ করেন। আমি যেটাকে যেভাবে দেখি সেটা হলো যে এইটা আমাদের অ্যাকচুয়ালি যে রাজনৈতিক যে অঙ্গন, এই অঙ্গনের একটা স্ন্যাপশট আজকে পেলাম আমরা এইভাবে যে এটা অনেক নাটকীয়তা ছিল। সারাদিন একটা অনিশ্চয়তা ছিল যে বিএনপি আসবে কি আসবে না, কিন্তু আমি বলবো এটা যদি আমি পজিটিভলি দেখি, আমি সব কিছু পজিটিভলি দেখতে চাই, যে সবাই যে এক জায়গায় মিলিত হতে পেরেছে, স্পেশালি সবাই মিলে, মানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পলিটিক্যাল পার্টি যেটা বিএনপি যে ফাইনালি আসছে এটা, এবং তার সাথে জামাতও জয়েন করেছে এই মিটিংয়ে, সেটা আমি বলবো পজিটিভ একটা জায়গা। তবে এখান থেকে আমার কাছে যেটা একটুখানি চিন্তার লাগে সেটা হলো যে এরকম একটা ঘোষণাপত্র, এই ঘোষণাপত্রর যে রেলেভেন্সটা, এটা আজকে এটা কি ইম্পর্টেন্সটা কি? আমরা যদি ইতিহাসকে যদি আমরা সঠিকভাবে ধরে রাখতে চাই, এটাই যদি উদ্দেশ্য হয়, এটা এক জিনিস। এটা ছাড়া যদি অন্য কোনো উদ্দেশ্য থাকে, সেখানে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে অ্যাসেট যেটা আছে সেটা হচ্ছে ন্যাশনাল ইউনিটি। আমাদের আজকে জীবনে যেটা আমরা কখনো চিন্তা করি নেই, একটা বর্ডারে একটা ঘটনা হলে বর্ডারের গ্রামবাসী সব বর্ডারে চলে যায়। এই যে ন্যাশনাল ইউনিটিটা, এই ইউনিটিটা এরকম একটা ডিক্লারেশনকে নিয়ে যদি কোনো রকমের ফাটল ধরে, সেটাই আমার অ্যাকচুয়ালি কনসার্ন। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে আমি বলবো সেটা হলো যে একটা যে এখানে যে কথা হলো যে এই ডিক্লারেশনটা ফর্ম করার জন্য অনেক আলোচনা দরকার এটসেট্রা, এবং এখানে একটা যতখানি টাইম লাগবে ততখানি দেওয়া হচ্ছে। তো এইটার সাথে আমাদের যে ইলেকশনের যে প্রসেস, এইটার রিলেশনশিপটা কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার হলো না। এটা একটা আমার কাছে কনসার্ন, বিকজ আমরা সবসময় এই প্রেজেন্টে এই মুহূর্তেই থাকি, কিন্তু আমি চিন্তা করি আমরা কি আজকের এই দিনটার কি আমরা কীভাবে রিফ্লেকশন করব, যে ওই দিন যে এই ঘটনাটাগুলো হলো, এই ঘটনার জন্য আজকে আমরা এই জায়গায় আছি। মিস্টার সালেহ আহমেদ। জি, ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, ইস্যু যাই বলেন, গত কিছুদিন ধরে এটাই আমাদের রাজনৈতিক অঙ্গন বলেন, আমাদের দেশের এটাই একটা মুখ্য বিষয় ছিল, এবং যেটা মাত্র গতকালকে এটা নিয়ে একটা সর্বদলীয় একটা মিটিং গেল। সেখানে সবাই অংশগ্রহণ করেছে, এবং যেটা প্রেস ব্রিফিং যেটা শুনলাম, প্রেস ব্রিফিংয়ে তারা একটা মতৈক্য হয়েছে যে এই প্রোক্লেমেশন তৈরি করার জন্য যে সময় দরকার সেই সময়ের ব্যাপারে কারো কোনো আপত্তি নাই। এটা গ্রিন ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয়েছে, যারা এই প্রোক্লেমেশনটাকে তৈরি করবেন তাদের হাতে এটাকে ব্ল্যাঙ্ক চেকের মতোই বলা যায় যে দেওয়া হয়েছে। তারা এটা সুন্দর করে তৈরি করে মতৈক্যের ভিত্তিতে প্লেস করবেন। প্লেস করলেন, প্রোক্লেমেশন তৈরি হলো, সব কিছু হলো। প্রোক্লেমেশনটা কি সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত কেউ জানি না। যেটা উনি বললেন এটা ডিভাইড করে দেবে কিনা, আর আমি বলতে চাই আমরা কান্ট্রিটা ডিভাইড হয়েই আছি। আমাদের এই প্রোক্লেমেশন আমরা আশা করব যেন আমাদের কান্ট্রিটাকে ইউনাইটেড করার উদ্দেশ্যে হয়। আমাদের কান্ট্রির এই ডিভিশনকে যতদিন পর্যন্ত দূর করতে না পারবো, পৃথিবীর যত উন্নত দেশ বলেন, যত দেশ বলেন, সমস্ত দেশে যখন একটা ন্যাশনাল ইস্যু আসে সবাই এক জায়গা হয়ে যায়, একদম রিগার্ডলেস। আজকেই দেখলাম, আজকে যদিও সবাই বলতে এখানে একটা বাংলাদেশের দুইটা দল বললেই আমরা সবসময় দুইটা দল বলি, এ অর বি, বাট এ অর বি মধ্যে এ তো এখন আর প্রশ্নই ওঠে না।
প্রশ্নই ওঠে না। তো এই মুহূর্তের কনসিকুয়েন্সে আজকে সব দল ছিল, যদিও এ বাইরে সেই সব দলের যে কনসিস্টেন্স, যে ইউনিটিটা দেখলাম, এবং যেখানে যে কয়জন দল ব্রিফিংয়ে বক্তব্য শোনার সুযোগ হলো, যেখানে বিএনপির বক্তব্য শুনলাম, ডক্টর সালাউদ্দিন সাহেব বললেন, জুনায়েদ সাকি বললেন, আসিফ নজরুল সাহেব বললেন, তারা সবাই মিলে যেটা বললেন যে কোনো ক্রমেই আমাদের এই ইউনিটিতে কোনো খুঁত ধরানো যাবে না। অত্যন্ত গুরুত্ব, আমার কাছে খুব ভালো লাগছে, অনেক দিন পরে খুব ভালো লাগছে যে আমাদের যে ঐক্যটা গঠিত হয়েছে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে আমাদের মধ্যে যে একটা ঐক্য বিরাজ করছে, এই ঐক্যের মধ্যে যাতে কোনো রকমের কোনো বিভেদ না আসে সেজন্য আমাদের সকলের সচেষ্ট থাকতে হবে। আমরা সকলেই জানি যে এই ঐক্যর পিছনে বহু শক্তি বহুভাবে কাজ করতেছে এই ঐক্যকে বিনষ্ট করার জন্য, এবং বহু বিভ্রান্তিমূলক কাজ হচ্ছে। সবচেয়ে বিভ্রান্তিমূলক কাজ হচ্ছে এই সোশ্যাল মিডিয়ায়, এবং সেখানে প্রতিদিন সকাল বিকাল যা দেওয়া হয় ওগুলো যদি কেউ ফলো করে তার মাথা খারাপ হয়ে যেতে বাধ্য। আমি বলবো এই সোশ্যাল মিডিয়ার এগুলি না, এবং আমাদের পত্রপত্রিকাগুলো সবাই আরও একটু আপনার দেশকে নিয়ে কংক্রিট যে জিনিসটা, যেই নিউজটা আমার দেশকে ডিভাইড করবে, দেশের ক্ষতি করবে, সেই নিউজটা না দিলে আমার কি হবে, কি আসে যায়? আমি যদি বলি যে এটা আমার দায়িত্ব, আমি দেবো কে ভালো মন্দ আমি কিছু জানি না, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। কিন্তু আমি দেশকে সংবাদ মাধ্যমের তো সেটা দায়িত্ব না, কি হবে সংবাদ মাধ্যম যে কোনো তথ্য পাবে, সেটা যদি সত্য প্রকৃত তথ্য হয় সেটা জনগণের সামনে তুলে ধরবে, জনগণ ডিসাইড করবে। আমি থ্যাংক ইউ। খবর তো গোপন করা, খবর এড়িয়ে যাওয়া সংবাদ মাধ্যমের কাজ। যেভাবে বলছেন যে সংবাদ মাধ্যমের দায়িত্ব না, কিন্তু সবার যে কেউ সংবাদপত্রের আপনার ডিক্লারেশনটা যখন নেয় তখন উনি একটা ক্লজ আছে, আমি সেটা নিজে দেখেছি, ওখানে একটা ক্লজ উনি সাইন করে আসেন, আমি দেশের বিরুদ্ধে যাই, দেশের ঐক্যের বিরুদ্ধে যাই এমন কিছু আমি করব না। উনি কিন্তু ওটা সাইন করে আসেন। তারপর যদি উনি এসে বলেন যে আমি যা করি সেটা ভিন্ন আলাপ, আমি আজকে ওদিকে যেতে চাই না। আমি যেখানে যেই ভালো জায়গাটায় আজকে সূত্রপাত হলো, এই ভালো জায়গাটাকে ধরে রেখে আমি আর একটু কথা বলতে চাই যে গত কয়েকদিন যাবৎ, ইভেন এই গতকালকেও আমি একটা ফখরুল সাহেবের একটা ইন্টারভিউ দেখলাম, এটা উনি বলেছেন যে জুন জুলাইতে ইলেকশন দিয়ে দেওয়ার কথা। আপনার এখানের কতগুলি জুলাই আগস্টের মধ্যে সম্ভব নির্বাচন করা, সেটা দেওয়া সম্ভব। ইদানিং যে কয়টা টকশো হচ্ছে সেই কয়টা টকশোর মধ্যে আপনার এই সংস্কার রিপোর্ট গতকালকে দেওয়ার আগ পর্যন্ত সমস্ত কিছুর পরিবর্তনটা আসলো সংস্কার রিপোর্টের পরে। তার আগ পর্যন্ত একটা আবহ তৈরি করার প্রচেষ্টা ছিল, ইলেকশন যত তাড়াতাড়ি দেওয়া সম্ভব তত তাড়াতাড়ি করা। ইভেন এইরকম কথাও শোনা গেছে যে বর্তমান সরকারের এক্সিট প্ল্যান নিয়েও আলোচনা শুরু হয়ে গেছে, এরকম আলোচনাও আছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যত হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে, যত 15-16 বছরের অত্যাচার নিপীড়নের সহ্য করে যেই একটা উদ্ভাসিত সূর্য এই বাংলায় আবার উঠল, যেই উদ্ভাসিত সূর্যের আলোকে আমরা সকলে একটা ভবিষ্যৎ সুন্দর একটা বাংলাদেশের স্বপ্ন দেখছি, একটা যে সুন্দর বাংলাদেশে, যেটা নতুন সংস্কার দেওয়ার আগ পর্যন্ত যে সুন্দর বাংলাদেশে আমরা সকলের সাম্য, সম অধিকার, সমস্ত কিছু সুন্দরভাবে থাকবে, যেটা আমাদের মুক্তিযুদ্ধের চেতনার সাথে একই পাইনি। আমরা মুক্তিযুদ্ধের চেতনা যা ছিল তা তো আমরা পাইনি। একটু শর্ট করতে হবে। আচ্ছা, আমি শর্ট করে আছি। সেইটার ফলে যেই জিনিসটা এখন আমাদের সামনে এসেছে, সংস্কার রিপোর্ট দেওয়ার পরে, সংস্কার রিপোর্টের উপর ভিত্তি করে এবং আপনার এই বৈষম্যমূলক ছাত্রের প্রোক্লেমেশনের উপর ভিত্তি করে আজকে যে আলোচনা হলো, এই আলোচনার আউটকাম অনুযায়ী আমি পরবর্তী, যেহেতু আমার সময় সংক্ষিপ্ত, আমি পরবর্তী আলোচনায় সেটা বলবো যে বর্তমান সরকারের আশু করণীয় কী হওয়া উচিত এবং কি করব আমি বলবো। জি, মিস্টার সাইফুল ইসলাম, আপনি শুনছিলেন এবং আপনি যখন ঢাকা চেম্বারের নেতৃত্ব দিচ্ছিলেন, চেম্বারকে ঘিরে ব্যবসা বাণিজ্য, অর্থনীতি সব কিছুতে রিফর্ম করা দরকার, আমি বহুবার এই আলোচনায়ও আপনি বলেছেন যে, এবং রিফর্মস তো আমরা সবাই জানি একটা নেভার এন্ডিং প্রসেস, কন্টিনিউয়াস প্রসেস, আপনি একটা নির্ধারিত মেয়াদের মধ্যে ফেলে এটা সব আপনি করতে পারবেন না, এবং যা করলেন সেটাই যে সাস্টেইনেবল হবে, টেকসই হবে তারও কোনো গ্যারান্টি নেই, সময়ের সঙ্গে সঙ্গে সেটা বদলায়। এবং রিফর্ম বাংলাদেশে একটা পরিত্যাজ্য শব্দ 2007-8 হয়েছে,
মানুষ রিফর্ম করতে গিয়ে আসলে কী হয়েছে সবাই সেটা পরে দেখেছে। সো এখনও ওই আলোচনাটা হচ্ছে। ইতিমধ্যেই সরকার 11টা কমিশন করেছে, 4টা কমিশন তার রিপোর্ট দিয়েছে, বাকিগুলো দেয়নি। আরও কমিশন হয়তো হতে পারে। একটা ন্যাশনাল কনসেনসাস কমিশন করা হয়েছে, যদিও মাত্র এখন পর্যন্ত তারা কাজ শুরু করেনি। এই রিপোর্টগুলোর ভিত্তিতে তারা একটা জাতীয় ঐকমত্য তৈরি করবারও চেষ্টা করবে। নির্বাচনের আলোচনা বিতর্ক নিশ্চিত দিকে যেতে চেয়েছিলেন, আসলে শেষ পর্যন্ত জাননি যে নির্বাচন কত আগে কত পরে। সো আপনি কি মনে করেন, বা এই যে 4টে কমিশন, সংবিধান সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, দুদক সংস্কার কমিশন, নির্বাচন সংস্কার কমিশন, যে সুপারিশমালা তারা করলো, যদি এখনও চূড়ান্ত হয়নি, কারণ তারা নিজেদের মধ্যে আবার এই কমিশনগুলো যাচাই বাছাই করে দেখবে যে তাদের নিজেদের মধ্যে কোনো কন্ট্রাডিকশনস আছে কিনা। বাট যা ধারণা পাওয়া গেল, আপনার কি ধারণা? আমার এই 4টা যে কমিশনের রিপোর্ট দিল, এই রিপোর্টগুলো দিজ আর সাজেশনস, এবং এগুলা যেটা আপনি বললেন এটা দিজ আর সাজেশনস, এবং এখান থেকে আলোচনার মাধ্যমে কিছুটা ইমপ্লিমেন্টেশন হবে, কিছুটা ইমপ্লিমেন্টেশন হবে না। তবে আমাকে একটা জিনিস আমার কাছে মনে হয়, আমি রিয়েলি কিউরিয়াস যে কেন এই জিনিসটা হলো। সেটা হলো যে একটা প্রস্তাবনা আছে আমাদের কনস্টিটিউশন থেকে ন্যাশনালিজম বাদ দিতে। আমার কাছে এটা একটু পিকুলিয়ার লাগে। তার কারণ হচ্ছে, আমি মনে করি যে ইতিহাসের তো একটা ধারা আছে। ইতিহাসের ধারায় এখন পৃথিবী যাচ্ছে ন্যাশনালিজমের দিকে। ট্রাম্প বলছে মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, এবং আবার শুধু ট্রাম্প না, প্রত্যেকটা দেশ কিন্তু রক্ষণশীল হয়ে যাচ্ছে এবং তাদের ন্যাশনালিস্টিক টেন্ডেন্সিগুলো কিন্তু অনেক বেশি রাইজ করতেছে। একটা সময় ছিল যখন আপনার ইউরোপিয়ান ইউনিয়ন, তারপরে আপনার আসিয়ান, ওইটা খুব পপুলার ছিল, এবং তখন এই যে পৃথিবীর ধারাটা তখন ছিল যে আমরা ইউনিয়নস করি, বড় বড় মার্কেট করি, এটসেট্রা। এখন কিন্তু ওখান থেকে ওই পেন্ডুলাম অন্য দিকে যাচ্ছে, এখন সবাই ন্যাশনালিজমের দিকে যাচ্ছে। আমার কথা, আমাদের এক্সপিরিয়েন্সে যে আমরা ন্যাশনালিজম নিয়ে তো, ওই যে আপনারা দুজনই ডিভাইড করবার কথা বলেছেন, আমরা তো ওই বাঙালি জাতীয়তাবাদ না বাংলাদেশি জাতীয়তাবাদ এই বিতর্ক করেই কয়েক দশক পার করে দিয়েছি। সো সেটা হলো একটা জায়গায়, কিন্তু ফান্ডামেন্টালি এখন ইতিহাসের ট্রেন্ড কি? ইতিহাসের ট্রেন্ড হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্টকে ফার্স্টে দেওয়া, এবং এইখানে ওই যে ন্যাশনালিজম কথাটা আমাদের কনস্টিটিউশন থেকে সরানোর যে একটা প্রস্তাব, ওটা আমি বুঝতেছি না, আমি অন্য জায়গায় যাচ্ছি। সেটা হচ্ছে যে যখন নাকি আমাদের দিস ইজ এ নিউ ওয়ার্ল্ড, আজকে আমরা একটা নতুন বাংলাদেশে আছি, এই জায়গাটায় আজকে আমাদের সম্পূর্ণ রিঅ্যালাইনমেন্ট করতে হবে। অর্থনীতি বলেন, আমি অর্থনীতির সাথে জড়িত আছি কোনোভাবে, কারণ আমাদের যে এই 15 বছর আমাদের দেশটাকে যে জায়গায় নেওয়া হচ্ছিল, সেটা ছিল একটা আমি বলবো যে ভেস্টেড ইন্টারেস্ট, শুধুমাত্র ভেস্টেড ইন্টারেস্ট, ন্যাশনাল ইন্টারেস্ট ছিল না। এবং আমরা ডেইলি ওটা কিন্তু দেখতে পাচ্ছি, উদাহরণ আমরা দেখছি যে এখানে তো এটা কিভাবে হলো, এটা তো আমাদের দেশের ক্ষতি, এখানে কিভাবে ক্ষতি। আমাদের ফরেন পলিসির সাথে আমাদের অর্থনৈতিক যে পলিসি, ইট ইজ ভেরি মাচ ক্লোজলি রিলেটেড টু ফরেন পলিসি। দেখেন, আমি আগেই আমেরিকার একটা এক্সাম্পল দিই। ট্রাম্প সবচেয়ে বেশি আমেরিকার সাথে নাম্বার 1 ট্রেড হয় কানাডার সাথে। আজকে ক্যানাডিয়ান প্রাইম মিনিস্টার বলছে যে আমরা ওদের সাথে ট্রেড করব না, আমরা দরকার হলে আমরা ইন্ডিপেন্ডেন্টলি আলাদা ট্রেড করব। ওয়াই? বিকজ এটা ট্রাম্প তাদের কানাডার উপরে ট্যারিফ দিতে চাচ্ছে। সো অ্যাকচুয়ালি পার্মানেন্ট কোনো ইন্টারেস্ট নাই। পার্মানেন্ট ইন্টারেস্ট একটাই আছে, সেটা হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্ট। পার্মানেন্ট ফ্রেন্ড নাই, পার্মানেন্ট কোনো এনিমি নাই। এই যে ফরেন পলিসি, ইকোনমিক পলিসি, সবগুলো কিন্তু একটা রিক্যালিব্রেশনের সময় হচ্ছে, কিন্তু ওটার বেসিসটা কী হবে? এটা বেসিসটা হইতে হবে ন্যাশনালিজম, ন্যাশনাল ইন্টারেস্ট ফার্স্ট। ওটাতেই যখন নাকি তারা এই শব্দটা যখন নাকি রিমুভ করছে বলছে, সেটা আমার কাছে জিনিসটা আমি বুঝতে পারি না। আরেকটা জায়গায় আমি বলবো যে যদি এটা একটা আমি যদি ইমোশনাল পয়েন্ট অফ ভিউতে দেখি, বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড়
পলিটিক্যাল পার্টি, সেই পলিটিক্যাল পার্টির নামের মধ্যেই আছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। এবং এই ন্যাশনালিস্ট পার্টির এই নামটা ন্যাশনালিজমের সাথে জড়িত, ওই শব্দটা যখন নাকি উইদাউট সাবস্ট্যান্সিয়াল লজিক একটা জায়গা থেকে সরাতে চায়, আমি এই জিনিসটাকে যথেষ্ট আমার মনে হয় প্রশ্নবিদ্ধ আমার কাছে। ইটস এ ভেরি পার্সোনাল অপিনিয়ন। মিস্টার সালাফেদ, ধন্যবাদ। আপনি যেটা বললেন যে এই যে রিফর্ম অ্যান্ড প্রোক্লেমেশন, এটা নিয়ে আপনাকে স্মরণ করে দিয়ে আপনি টাচ করেছেন 2000 গত তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রায় 150 মতো এরকম প্রপোজাল তৈরি করা হয়েছিল। এটা আবার 1991 সালেও যখন বিচারপতি শাহাবুদ্দিন দায়িত্ব নিয়েছেন তখনও কিন্তু প্রফেসর ইমাম সুবহানের নেতৃত্বে টাস্ক ফোর্স করা হয়েছিল। এবং 2007 সালে যেটা ইমিডিয়েট পাস্ট, সেখানে 150 মতো প্রপোজাল আপনার গেজেট নোটিফিকেশন হয়েছিল, তত্ত্বাবধায়ক সরকার করেছিলেন। যেটা কথা ছিল পার্লামেন্ট বসলে পার্লামেন্টে সেটা রেটিফাই করবে। কিন্তু আউট অফ দ্যাট অনলি 50টা করেছিল, এবং সেই 50টা আওয়ামী লীগ তার নিজের অনেক কিছু ঢুকে এবং নিজের মতো করে চেঞ্জ করেছিল, অ্যাজ ইট ইজ করে নাই। এই যখন আমাদের অভিজ্ঞতা, আমরা 91 সনেও আমরা দেখেছি আমাদের, আপনি যেটা বললেন, ধন্যবাদ আপনাকে, তখন আওয়ামী লীগ বিএনপি পাওয়ারে এসেছিল, উনি করেন নাই। তখনও শাহাবুদ্দিন সাহেবের তত্ত্বাবধায়ক সরকার ছিল, বিএনপি করে নাই। 7-8 এসে আওয়ামী লীগও করে নাই। আমাদের অভিজ্ঞতাগুলো হচ্ছে না। আমি যেটা বলতে চাই যে সমস্ত ওনাদের পলিটিক্স কিসের জন্য? জনগণের জন্য। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, সবার পলিটিক্স তো জনগণের জন্য। তাদের নিজস্ব তো কোনো কিছুর জন্য, সবাই তো নিজের জন্য পলিটিক্স করে না, যেটা পলিটিক্স বলতে আমরা বুঝি। যদি জনগণের জন্যই হয়, যে দেশ করেছিল তার তো করল না। আবার এইবারও যে কথাটা আসলো, এইবারে যে রিফর্মেশন, যে গতকালকে যেগুলো জমা দিল, এগুলি যে অ্যাজ ইট ইজই থাকবে, এগুলো আরও অনেক ফিল্ট্রেশন হবে। ফিল্ট্রেশন হওয়ার পরে অনেক আলোচনা হবে। আলোচনা হওয়ার পরে অন্যান্য রাজনৈতিক দলগুলোর নিজস্ব প্রস্তাবনা তো আছে, যে বিএনপির তো 31 দফা, বিএনপি এবং তার অ্যালাইজদের 31 দফা আছে, অন্যান্য রাজনৈতিক জামাতের প্রস্তাবনা আছে নিজস্ব। আমি একটা খুব বিনীতভাবে একটা জিনিস এখানে স্মরণ করে দিতে চাই। এই যে রিপোর্টগুলি জমা হয়েছে, এই রিপোর্টের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট রিপোর্ট যেটা আপনার কনস্টিটিউশন, সেটায় অন্তত 1 লক্ষর বেশি লোকের মতামত নেওয়া হয়েছে। মেজর ইনস্টিটিউশনগুলি যারা এই ধরনের কাজ করে, তাদের সকলের মতামত নেওয়া হয়েছে, যেভাবে তারা বলেছেন। আমি কোট আনকোট বলতেছি, আমার কথা না এটা। তারপরে যতগুলো যেভাবে মানুষের মতামত নেওয়া সম্ভব, ওপেন, আপনাকে ফুল টাইম ওয়েবসাইট রাখা হয়েছে, সেখানে সবাই, বহু মানুষ মতামত দিয়েছে। সেই মতামতের ভিত্তিতেই এগুলি করা হয়েছে। এগুলি করার পরে এটা এখন আরও আলোচনা হবে, আরও ফিল্ট্রেশন হবে, তারপর আবার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা হবে, করে যেটা তৈরি হবে, সেইটা কোন ভরসায় আমি আবার একটা ইলেকশন দিয়ে কই পলিটিক্যাল, যাদেরকে আমাদের অভিজ্ঞতা, আমি খুব সিম্পল কথা বলতেছি, তাদেরকে তো আমরা দেখেছি, তাদেরকে আসতে দেন। আই হ্যাভ প্রপোজাল টুডে, ভেরি ভেরি কংক্রিট প্রপোজাল। তাদের কাছে দিচ্ছি, তারা তো করে নাই। এই যে এত পরিশ্রম যারা করলেন সংস্কার কমিটি, এই যে এত, সবই তো ট্যালেন্টেড লোক যাদেরকে নেওয়া হয়েছে, বেছে বেছে আনা লোক, বিভিন্ন জায়গার থেকে বেছে বেছে লোক আনা হয়েছে। তো তারা সব এত পরিশ্রম করে যেগুলো করলেন, সেইটা দেওয়ার পরে তারা সেটা নানান ভয়েড করে দেবেন, তাদের এক কলমের খোঁচায় এক সেশনে করে দেবেন। সেই জিনিস বাংলাদেশের জনগণ চায় না। আমি এই কয়দিন যাবৎ আমি আজকে সারাদিন আপনার এখানে আসবো, যখন আমি শুনেছি কালকে, আমি সারাদিন যত মানুষের সাথে, এবং গতকালকে যেহেতু রিপোর্ট হয়েছে, বহু মানুষের সাথে কথা বলেছি, আমার ফোন লিস্ট চেক করলেই পাবেন। হ্যাঁ, আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বললাম বহু মানুষের কাছে, আচ্ছা আপনি কি মনে করেন, আপনার কি মতামত, যেটা মতামত হয়েছে যে আমরা এই সমস্ত কিচ্ছু বুঝি না, আমরা সব কিছুর আগে একটা গণভোট চাই। যে গণভোট ডিক্লেয়ার করবে, যে গণভোট বাংলাদেশের জনগণের জন্য হচ্ছে সব রাজনীতি। আমি তাদেরকে ইনক্লুড করেই বলছি, আমি তাদেরকে মাইনাস করে বলতেছি না, কাউকে মাইনাস করে বলতেছি না। আমি যে গণভোটে ডিক্লারেশন হবে, গণভোট যদি এই সংস্কারগুলিকে অ্যাপ্রুভ করে, আপনারা এটাকে অ্যাপ্রুভ করেন কিনা, জনগণ যদি এটার ফেভারে অ্যাপ্রুভ করে, তাহলে যে পার্টি আসুক সেই পার্টি কোট আনকোট, এবং কোনো দাড়ি কমা সেমিকোলন পাল্টাইতে পারবে না। যে ইলেকশন আমাদের আসবে, সে
সংসদে ওটার ফার্স্ট সেশনে সেটাকে অ্যাপ্রুভ করতে হবে আমাদের প্রিভিয়াস অভিজ্ঞতায়, যাতে আর সে সরতে না পারে, এবং তার সেই কোনো অথরিটিও রাখা হবে না। বাট আপনি কি মনে করেন যে আমি যদি ধরি যে সংবিধান সংস্কার কমিশন বা অন্যান্য কমিশন গণভোটে বাংলাদেশের মানুষ আমাদের যে ভোটাররা তারা পয়েন্ট ধরে ধরে ভোট দিয়ে এটা অ্যাপ্রুভ করবে বা ডিসঅ্যাপ্রুভ করবে, এটা সম্ভব? আমি বলি যেখানে পার্লামেন্টে আলোচনা হয় না, পার্লামেন্ট মেম্বাররাই এইসব বিষয় নিয়ে কথা বলতে অভ্যস্ত না, সেখানে আমার চোখে এখনো ভাসে হেলিকপ্টার থেকে, প্লেন থেকে লিফলেট সরানো হতো, আমার চোখে এখনো ভাসে। আমি তখন আমরা ছোট, সেটা তো ধরেন একজন ইন্ডিভিজুয়াল, তাকে আপনি প্রেসিডেন্ট মানে কি মানেন না, বা তার শাসন ক্ষমতাকে আপনি অ্যাপ্রুভ করেন কি না করেন না। আমি যখন মোটা দাগে, কারণ সংবিধান বা অন্যান্য সংস্কারের ইস্যু তো আপনি সব বিষয় তো সবাই একমত হবে না, সো এটা লাইন বাই লাইন, ধারা বাই ধারা যেতে হবে আপনাকে। আমি ধারাবাহিক, আমি অত ডিটেলসে আমি যখন গণভোটে যাব, গণভোটের তো আমার একটা ম্যানিফেস্টো থাকবে, যে কোনো ভোটের তো একটা ম্যানিফেস্টো থাকবে, মানে ইস্যু থাকবে আপনি গণভোটের ক্ষেত্রে থাকবে তো, ম্যানিফেস্টোর কিছু নাই, মানে আপনার ডিক্লারেশন থাকবে যে এই ইস্যুগুলিতে আমি আপনাদের ভোট চাচ্ছি। সেই ইস্যুগুলিতে আমি মোটা দাগে সব কিছু বলে দেবো, যেটা ভিতরেরটা সে যে ইচ্ছা করবে সে তো ওয়েবসাইটে গিয়ে পাবে, ওয়েবসাইটে গেলে ডিটেলস পাবে, কিন্তু মোটা দাগে একদম সাধারণভাবে এবং সবার মেসেজে, সবার টেলিফোনে। শুধু এখন তো যখন হেলিকপ্টারে প্লেনে ওই লিফট, আমি এটা শেষ করি, যেটা হেলিকপ্টারে প্লেনে করতো তার থেকে এখন আরও সহজ হয়ে গেছে, আমাদের সকলের হাতে মোবাইল আছে, যে মোবাইলটা মেসেজ পড়তে পারে না তাকে রিকোয়েস্ট করা হবে এবং তার ওই লোকাল সমস্ত অথরিটির মাধ্যমে, সকল এনজিওর মাধ্যমে বলা হবে আপনার যদি মেসেজ আসে, মেসেজটা যে পড়তে পারে তাকে দিয়ে মেসেজটা শোনা আপনার জাতীয় কর্তব্য। মেসেজটা, কারণ অনেকেই গণভোটের এজেন্ডাগুলো কি হবে? এজেন্ডাগুলি তো বললাম, এই সংস্কার কমিটি যে রিপোর্টগুলি জমা দিয়েছে, এটা ফিল্ট্রেশনের পরে, পলিটিক্যাল পার্টিদের সাথে আলোচনার পরে যেটা কংক্রিট যেই জিনিসটা আসবে, যেই জিনিস ডিক্লারেশনটা হবে, সেই ডিক্লারেশনটা না, কনক্রিটেরও তো ধরেন, কনক্রিটের যেমন অনেক, যেমন দেশের নাম পরিবর্তন হবে কি হবে না, আপনি ওই যে মূলনীতির ক্ষেত্রে 5টা আছে, আগের কয়েকটা বাদ গেছে, সেটা থাকবে কি থাকবে না, আপনি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন থাকবে কি থাকবে না, কমিশন একভাবে প্রস্তাব করেছে, আপনি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে কি হবে না, তো এটা প্রত্যেকটাই, কোনোটায় সবাই একমত হবে, কোনোটায় হবে না, কেউ একমত হবে, কেউ হবে না, সংখ্যাগরিষ্ঠ হবে না, আপনি এটা গণভোটে ডিসাইড করবেন কি? আমি সব কথা কিন্তু বলি নাই, আমি কিন্তু মূল জায়গাটা, আমার মূল যে জায়গাটা যেটা ইন্টারেস্ট, আপনি পার্লামেন্ট মূল যে হচ্ছে আমার সংবিধান, মূল হচ্ছে আমার কোন কম্পোনেন্ট, আপনার এইটা আপনি বললেন যে নাম পাল্টানোতে কিন্তু আপনার ওই যে প্রজাতন্ত্র আর গণতন্ত্র, এটা অনেক অ্যাকসেপ্টেবল। আমি বহু মানুষের সাথে আলাপ করেছি, প্রজা বলতে কোনো কথা নাই তো এখন, কিন্তু আমাদের শুরুতেই আমাদের প্রজা বানায় না, আমি সেটা বলছি না, আমি দুইটাই, আমি প্রসেসটা শুধু বলি, এই যে পরিবর্তন যেটা এসছে এখানে শুধু দুইটা পরিবর্তনের উপরেই কথা বলা। একটা হচ্ছে যে নাম পরিবর্তন, যেটা প্রজাতন্ত্র বাদ দিয়ে যেটা দিয়েছে, অ্যাকসেপ্টেবল, মোস্ট অ্যাকসেপ্টেবল। নাম পরিবর্তন হয় না এমন তো না, জাতীয় সঙ্গীত পরিবর্তন হয় না এমন তো না, হয়, বহু দেশে হয়েছে। তা আরেকটা বলি আপনাকে, আর যেটা হয়েছে গিয়ে আপনার ওই যে ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়া, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। সেটার বদলে যেটা বহুত্ববাদ আসছে, আপনি দুইটা যদি আপনি এখন তো খুব ইজি, হ্যাঁ, সিরি টেল মি দ্য ডিফারেন্স বিটুইন দিস টু, ইটস ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন বহুত্ববাদ আর ধর্মনিরপেক্ষতা, এটা প্রায় পাশাপাশি, তো কন্ট্রাডিক্ট করে এমন আমার প্রশ্ন ছিল যে গণভোটের প্রসেসটা কি হবে? গণভোটের প্রসেসটা ভেরি সিম্পল। আপনার যখন এইটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি মেজর ইস্যুতে যাওয়ার, আপনি দ্বিকক্ষ বিশিষ্ট, এই কক্ষ বিশিষ্ট, ওগুলি অন্যবাদ, যেগুলি সিস্টেম এক জিনিস, আর আমাদের জনগণের যে জিনিসটা, সংবিধান তো আমার, আপনার, সবার সংবিধান আমার, ওইটা বুঝতে বিশেষজ্ঞ লাগবে কেন? ওইটা এমন সহজ ভাষায় লিখতে হবে যেটা আমি পড়লেই বুঝবো, আমার কোনো বিশেষজ্ঞ থ্যাংক ইউ। হ্যাঁ, বলেন। আমার কাছে আমার যেটা মনে হয় যে যখন নাকি গণভোট বা রেফারেন্ডাম যদি হয়, এটা যদি ইয়েস নো হয়, ওটা ইজি। হ্যাঁ, কিভাবে হবে এই একটা, মানে আপনি এখন নির্বাচন চান কি চান না, আপনি কি নির্বাচনের আগে সংস্কার চান কি চান না, এটা হলো একটা ইজি। বা আপনি সংস্কার করবার ক্ষমতা প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে দেবেন কি দেবেন না, এটা গণভোট হতে পারে। কিন্তু আপনি যখন নাকি বলেন যে আপনার এই কমপ্লেক্স যে ইস্যুগুলা, কনস্টিটিউশন, এগুলো নিয়ে যখন নাকি আপনি একটা গণভোট করতে চান, তখন আমার মতে আমি যেটা মনে করি
এই রেফারেন্ডামের যে ওয়ার্ডিং, এই ওয়ার্ডিংয়ে কোনো ঐক্যমত হবে না, কারণ এখানে অনেকগুলো কম্পোনেন্ট আছে। ইভেন যে কমিশন, আমার প্রশ্ন কিন্তু সেটা না, আমি ওনার কাছে প্রশ্ন করেছি আপনার কাছে। আপনি তো বলছেন ঐকমত্য হবে না, আমি বলছি যে এই ওয়ার্ডিংগুলো সব ভোটাররা বুঝবে কি না, এটা হলো একটা কম্পোনেন্ট। আর একটা হলো যে কারণ আমরা এখন দেখি আমাদের পার্লামেন্টেই কি আলোচনায় অর্থ বিল নিয়ে আলোচনা, ওর মধ্যে প্রবেশই করে না। এই কথাগুলোই বলতে আসছি, জি আমি এই কথাগুলো আমি আসছি, উনি শেষ করুক। তো এইখানে আপনার যেইভাবে ওয়ার্ডিংটা হবে, এই ওয়ার্ডিংটা কিভাবে লোকজন বুঝবে, এটা নিয়ে কিন্তু আমার যথেষ্ট আছে, এটা কনফিউজিং একটা জিনিস হবে। তো এইখানে আমি অন্য একটু জায়গায় একটু কথা বলি যদি, সেটা হলো যে অ্যাকচুয়ালি যে এই যে নিউ রিয়ালিটি, আপনি একটা কথা বললেন, আমি বলবো যে উইথ অল রেসপেক্ট টু দ্য টু অফ ইউ, আপনারা দুজন সাংবাদিক, আমি মিডিয়া জার্নালিজম সম্বন্ধে কোনো কথা বলার আমার কোনো রাইট নাই, কোয়ালিফিকেশন নাই। কিন্তু আমি দেখেন এখন কিন্তু যে ইনফরমেশন যাচ্ছে, কত পার্সেন্ট যাচ্ছে জার্নালিজম থেকে, কত পার্সেন্ট যাচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে। জার্নালিজমের কিন্তু ইম্পর্টেন্স আগে ছিল এভরিথিং, সব কিছু আমরা পেতাম জার্নালিস্টের থেকে, এখন সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু আমরা অনেক কিছু পেয়ে যাই। তো সোশ্যাল মিডিয়ার যে ইম্প্যাক্টটা এবং আমাদের যে রেভলিউশনটা, এই রেভলিউশনের মধ্যে আমরা দেখতে পারলাম যে সোশ্যাল মিডিয়ার রোলটা কি। ইট ইজ এ নিউ ওয়ার্ল্ড, একটা নতুন পৃথিবী, এখন নতুন বাংলাদেশ। এই নতুন বাংলাদেশে সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি শুধু এটি বলতে চাই যে আপনি যখন নাকি নেক্সট স্টেপে যাবেন, তখন আমি মনে করি যে আমাদের পলিটিক্যাল পার্টিগুলার যেটা, তাদেরও এখন একটু চেঞ্জ আনা দরকার তাদের মধ্যে। তারা যদি আগের মতো পলিটিক্স অ্যাজ ইউজুয়াল করে, তাহলে আমি মনে করি যে আমাদের যে পাবলিকের সাথে যে কমিউনিকেশনটা, এটা আগের মতো নাই। এখন কি বলে পাবলিক মিটিংয়ের একসময় খুব ইম্পর্টেন্স ছিল, এখনও আছে, কিন্তু মানুষকে ইনফ্লুয়েন্স করার জন্য সাংবাদিকের সাথে সাথে সোশ্যাল মিডিয়াটা এখন খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে। তো এরকম একটা কমপ্লেক্স সিচুয়েশনের মধ্যে আপনার যখন নাকি একটা রেফারেন্ডাম করতে যাবেন বা একটা গণভোট করতে যাবেন, তখন এখন যেটা হচ্ছে যে ইনফরমেশন আর ডিসইনফরমেশন, এই ডিসইনফরমেশনের এই প্রেক্ষাপটে আমি মনে করি যে আমাদের এই গণভোটের যে সিচুয়েশনটা, এটা বেশ কমপ্লেক্স। মানে আমরা কোথায় যেতে চাচ্ছি, আমরা ইউনিটিটাকে ধরে রাখতে চাচ্ছি। এটা আপনার তো বক্তব্য সেটাই, ইউনিটিটা ধরে রাখা। কিন্তু ইউনিটিটা ধরে রাখার জন্য আমার মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যারা নাকি মেইন স্টেক হোল্ডার, তাদের সদিচ্ছা। ওই জায়গাটা কোথায় আছে, সেই জিনিসটা আমার মনে হয় বেশি ইম্পর্টেন্ট, রাদার দেন এ ভেহিকেল অফ আপনি যেটা সাজেস্ট করতেছেন। উইথ পারমিশন, আপনি তো স্টেক হোল্ডার বুঝাচ্ছেন পলিটিক্যাল পার্টি, মোস্টলি আমি স্টেক হোল্ডার বুঝাচ্ছি জনগণ। আমি স্টেক হোল্ডার, আমি পলিটিক্যাল পার্টিকে আর মানতে পারতেছি না। আমি মুক্তিযুদ্ধের সময় আমি জামাতে ইসলাম দেখেছি, সে এখনো মাপ চায়নি। সে পরপর 5 বার যাদের পাওয়ারের সময় দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি, তাদের কোনো রিয়েলাইজেশন নাই, তাদের কোনো কিছু, তাদের পার্টিতে সংস্কার করা দরকার, তাদের পার্টি গণতন্ত্র, আমরা গণতন্ত্র করে মুখে ফেনা উঠাই ফেলি একটা তাদের সেই আপনার স্টেক হোল্ডারদের। আমার স্টেক হোল্ডারদের প্রশ্ন হচ্ছে, জনগণের প্রশ্ন হচ্ছে, আপনাদের মধ্যে তো আপনাদের গণতন্ত্র নাই, আপনি গণতন্ত্রের কথা কোন পলিটিক্যাল পার্টির, যতক্ষণ পর্যন্ত তার মধ্যে গণতন্ত্র নাই, সেই গণতন্ত্র নিয়ে কি ফাইট করবে আর কি করবে, তো যতক্ষণ পর্যন্ত সেটা না আসতেছে, লেট আস বি অন এ সেপারেট ডিফারেন্ট নিউ। আমরা যেহেতু নতুন বাংলাদেশ, যেহেতু নতুন সব কিছু আসছে, আমাদের তো এই অভিজ্ঞতা ছিল না যে এইভাবে সরকারের পতন ঘটবে, সেটাই তো কেউ কোনোদিন কল্পনা করতে পারে, এই পলিটিক্যাল পার্টিরাও পারে নাই। আমার মনে হয় পতন ঘটবে না এটা কেউ মনে করেছে, হয়তো যারা ক্ষমতার আশেপাশে ছিল সেটা তো কখনোই বোঝা যায় না, তারা হয়তো মনে করে, যারা ক্ষমতায় থাকে তারা হয়তো মনে করেছে, তারা তো মনেই করে না। আর পৃথিবীতে কেউই আসলে কোনোদিনই চিরস্থায়ী না, পতন হবেই, এটা তো অবধারিত। এটা যে মনে রাখতে পারে সে সেই সাইডে থাকে, যে ভুলে যায় যে আমার পতন হবে না, তারই অধঃপতন হয়, তারই এরকম ফ্যাসিবাদী নাম গ্রহণ করতে হয়, তাকেই বেহায়া নাম গ্রহণ করতে হয়, তাকে বিশ্বচোর নাম গ্রহণ করতে হয়।
হ্যাঁ, এবং সেই অভিজ্ঞতা সব কয়জনের আমি একটুখানি কিউরিয়াস যে আপনি জনগণ এবং পলিটিক্যাল পার্টি এর মধ্যে যে ডিফারেন্সটা করতেছেন সেটা কিন্তু ইন্টারেস্টিং, কারণ যে আসেন সবই তো নতুন হবে, আসেন না, যে যেই পার্টি যদি বাংলাদেশের 40% ভোটারের যদি ভোট পায়, একদম আমার রাইট পয়েন্ট, বলেন, সে তো জনগণের রিপ্রেজেন্টেশনই তো ওখানে আসতেছে। হ্যাঁ বলেন না, আপনি এই ডিফারেন্সটা কি করতেছেন? আমি বলি, হ্যাঁ, যেই পার্টি, আমি এই আলোচনাটা আজকে আমার প্রিপারেশনের সময় একটা ছিল যে যেই দেশে 32+ ভোট একটা পার্টি পায়, 40± ভোট একটা পার্টি পায়, যেই দেশে আমরা ক্লেম করি, আপনি যেটা এইমাত্র বলতে চাইলেন, সেই দেশেই কিন্তু একটা ইলেকশনের গত লাস্ট যেই ইলেকশনে আপনার বি পার্টি যেটা জয়েন করেছিল সে 10+ সিট পেয়েছিল, 14টা না কয়টা না, তাকে দেয়া হয়েছে, আমি বলি আমরা তো ওইটা থেকেই বের হতে চাচ্ছি, ওই আলোচনাটাই তো করতেছি, ইলেকশন না, আমি বলি, আমি ওইটাই বলতে চাচ্ছি, মানে সে পেয়েছে। আবার আমরা 86-88 ইলেকশনগুলি দেখেছি, তখনও যারা আমরা ক্লেম করি 40% সাপোর্ট তাদের, আমাদের বাংলাদেশের জেনারেল আন্ডারস্ট্যান্ডিং যেটা আপনি এইমাত্র বলতে চাইলেন, তারাও কিন্তু কয়টা সিট পেয়েছে আমরা দেখ। আসলে ওগুলি কোনো বড় কথা না। কেন বড় কথা? না, ওটা তো ইলেকশন না। আপনি যেটা এক্সাম্পল দিলেন যে গত হলো 10টা সিট পেলে, ওটা তো ইলেকশন ছিল না। আপনি ইলেকশন কিভাবে বলেন? তাহলে যদি ইলেকশন না থাকে, তাহলে আমি যে ইলেকশন এখন দিব, আমি সেই ইলেকশনের পরে আবার যে ইলেকশন আসবে, সেই ইলেকশনে আমরা তো তত্ত্বাবধায়ক সরকারের সময় সেটা করে দিয়েছিলাম, নাকি দেয়নি? 7-8 সালে করে দিয়েছিলাম না? কিন্তু তা তো করে নাই তারা না করে, বরঞ্চ 14 সালের ইলেকশনের আগে যেদিন তাদের রূপকল্প 41 ঘোষণা করে, সেদিনকে একটা টক শোতে আমার যাওয়ার সুযোগ হয়েছিল। বেলা সকাল 10টায় সোনারগাঁ হোটেলে তারা তাদের রূপকল্প 41 ঘোষণা করছে, বিকেলবেলা একটা টক শোতে এটা নিয়ে আলোচনা হচ্ছিল। সেই আলোচনায় আমি বলছিলাম, এই রূপকল্প, এই ম্যানিফেস্টো অনুযায়ী যেই পার্টি ক্ষমতায় আসবে, তাকে কোনো নিয়মতান্ত্রিক শক্তি, বাংলাদেশের বিরোধী দলের কবর হবে সেই দিন, যেই দিন তারা ইলেক্টেড হবে, কোনো বিরোধী দল থাকবে না, কবর হয়ে যাবে, এবং কোনো নিয়মতান্ত্রিক পন্থায় তাদের আর পতন হবে না। এটা 14 সালের জানুয়ারিতে বলছিলাম আমি। 14 সালের পরে কিন্তু এই 24-এ এসে সেই ঘটনাটাই ঘটে। আমি বলি, গত 15 বছরকে যদি আপনি কোন রকমের গণতন্ত্র বা ইলেকশন আমি বলি না তো, যদি আপনি ইকুয়েট করেন, তাহলে আমরা আমি সেটাই তো বলতে চাচ্ছি, যে ইলেকশনে যেটা বলছি, ইলেকশন না, আমরা ইলেকশন বলতেই পারি না। চেষ্টা করতেছি আপনাকে বোঝানো, যেই ইলেকশনটা দিয়ে এই মানে ওই যেই ম্যানিফেস্টো দিয়ে 14 সালের ইলেকশনে যারা পাস করবে, সেটা কি ইলেকশন সেটা তো আমরা সবাই জানি। তাকে আর কোন নিয়মতান্ত্রিক পদ্ধতিতে তাকে সরকার থেকে আর জীবনে সরানো যাবে না। ওই রূপকল্প এতই ভালো ছিল যে তাকে ভালো ছিল না, সেই রূপকল্প এমন ভাবেই একপেশে এবং একদম আপনার স্বৈরতান্ত্রিক বলেন, যা যত কিছু সংজ্ঞা আছে, যত কিছু শব্দ, যত কিছু বলেন, সেটাকে এমনভাবে তৈরি করা হয়েছিল, কোনো নিয়মতান্ত্রিক পন্থায় ওই সরকারের পতন ঘটানো অসম্ভব ছিল না। যেটা 24-এর 5ই আগস্ট এসে অনিয়মতান্ত্রিক পন্থায়, অকল্পনীয় পন্থায় যেটার পতন ঘটেছে, যেটা 14 সালের জানুয়ারি মাসে আমি বলেছিলাম 14 তারিখে, কিন্তু আমরা তো বলার সুযোগ কম পাই। জি, আমি একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। মিস্টার সাইফুল ইসলাম, অনেকগুলো সংস্কার কমিশন হচ্ছে, 11টা হয়েছে। অর্থনীতিতে সংস্কার, মানে অর্থনীতি নিয়ে সেই অর্থে কোনো সংস্কার কমিশন, একটা হোয়াইট পেপার কমিশন হয়েছে, সে কমিশন তার রিপোর্ট দিয়েছে যে গত 15-16 বছরে কী হচ্ছে। আপনি কি মনে করেন যে অর্থনীতির যে গতি প্রকৃতি বাংলাদেশের, সেটা এটা এখন আমি বলবো যে সবচেয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে পলিটিক্যাল স্টেবিলিটি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আমি যেটা মনে করি যে বাংলাদেশের আমাদের যে পরিস্থিতি এখন, কথা উঠেছে যে গত সরকার আমাদের যে গ্রোথ এটসেট্রা এগুলোকে সব বেশি ইনফ্লেশন করে, বেশি করে পৃথিবীর সম্মুখে তারা এটা দেখিয়েছে। আমার কথা হচ্ছে যে এই যে একটা ডিবেট হচ্ছে যে আমাদের ইকোনমির $500 বিলিয়ন ইকোনমি, কিন্তু আসলে এটা $300 বিলিয়ন ইকোনমি। যদি এই যে করাপশন 3 লক্ষ কোটি টাকা যেটা বাংলাদেশের থেকে চলে গেছে, এই যে করাপশনটা যদি আমরা সাবস্ট্যান্সিয়ালি রিডিউস করতে পারি, তাহলে বাংলাদেশের ইকোনমিক গ্রোথটা খুব কন্টিনিউ করবে, নাম্বার 1। আরেকটা জিনিস হচ্ছে
যে আমরা অলরেডি দেখতে পারতেছি যে এই যে গত কয়েক মাসের মধ্যে বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক কমিউনিটির কিন্তু গুডউইল আছে। আমরা ডিপ্লোম্যাটিক কমিউনিটির কাছ থেকে শুনতে পাই, এবং এই যে ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, মাল্টিল্যাটারাল যে ডোনার এজেন্সিগুলো, তারা যে সাপোর্ট দিচ্ছে, বাজেটারি সাপোর্ট দিচ্ছে, এটা কিন্তু অলরেডি শোজ কনফিডেন্স আছে ইন এ মেজর ওয়ে। এটার সাথে যদি আমরা এই করাপশনটাকে যদি একটু স্ট্রিমলাইন করতে পারি এবং রুল অফ লটাকে এস্টাবলিশ করা, দুটো জিনিসই ছিল না। যে ফান্ডামেন্টাল একটা বিজনেসের ইকোনমিক গ্রোথের জন্য যা লাগে, সেটার জন্য যে যদি ফার্স্ট হচ্ছে পলিটিক্যাল স্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সি, রুল অফ ল, তিনটার একটাও ছিল না। তো আমি মনে করি যে আমাদের ফিউচার অত্যন্ত ভালো। এবং আমি এখানে একটা কথা আমি একটু আনতে চাই, সেটা হলো যে আমাদের দেশের সামনে আগাতে হলে আমাদের নিজেদের প্রতি কিন্তু আমাদের উই নিড টু হ্যাভ সাম রেসপেক্ট ফর আওয়ারসেলফ, সেলফ কনফিডেন্স। বাংলাদেশে আমাদের সেলফ কনফিডেন্সের সাংঘাতিক অভাব। কিন্তু এখন এবার এই 5ই অগস্টের পরে আমরা যেভাবে আমরা ন্যাশনাল একটা ইউনিটির মধ্যে চলে আসছি, এখানে কিন্তু আমরা দেখতে পারতেছি যে আমাদের সাথে, আমাদের বিরুদ্ধে কোনো রকমের আগ্রাসন করা, আমরা আগে মনে করতাম ও আমরা কিছু না, আমাদেরকে যে কোনো সময় যে কোনো কেউ টেক ওভার করতে পারে। আমার কাছে মনে হয় এটা এখন প্রমাণ হয়ে গেছে ইট নট সো ইজি, কোনোদিনই না, এটা নট সো ইজি। এটার আমি এটাকেই মনে করতে চাই যে এটাকে আমাদের সবাই মনের মধ্যে আসা দরকার যে আমাদের যে গ্রোথ পসিবিলিটি, আমাদের উই হ্যাভ অল দ্য ফ্যাক্টরস, আমাদের লোকজনের সাংঘাতিক এন্টারপ্রাইজিং, আমাদের ডেমোগ্রাফিক্স, আমাদের পপুলেশন, আমাদের বেসিক্যালি যে ফান্ডামেন্টালগুলা, ওটা কিন্তু ভেরি রাইট। এবং আমাদের ইকোনমিক গ্রোথটা যদি একটা প্রপার ইলেকশন হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। সেই জন্য আমি বলতেছি যে আমাদের ইউনিটিটাকে ধরে রাখা, যদি ইউনিটিটাকে ধরে রেখে যদি আমরা একটা ইলেকশনের মাধ্যমে যদি ইলেক্টেড গভর্নমেন্ট আসে, তাহলে বাংলাদেশকে থেমে রাখা যাবে না। এই যে সত্য এতদিন যে আমরা সবাই ভয়ে ভয়ে ছিলাম, এই এতদিন এই বাংলাদেশের গ্রোথ যেটা হয়েছে, সেটা ওয়াজ ইন দ্য হ্যান্ডস অফ এ ফিউ পিপল। কয়েকটা গ্রুপই এই জিনিসটাকে অ্যাডভান্টেজ নিয়েছে। টোটাল যে দেশের যে গ্রোথ, এসএমই বেসড, এমএসএমই বেসড, ওটা এখন একটা ইট উইল শুট আপ। এবং আমি মনে করি বাংলাদেশের ভবিষ্যৎ খুবই ভালো হবে। মিস্টার সালেহ আহমেদ? ডেফিনেটলি বাংলাদেশের ভবিষ্যৎ ভালো, এটা নিয়ে তো কোনো দ্বিমত করার কোনো সুযোগ নেই। বরঞ্চ আমাদের যেই সমস্ত সুযোগগুলি গেছে, এজন্য এই পলিটিক্যাল পার্টিগুলিকে বিচার করা উচিত। আমাদের যেই সমস্ত সুযোগ আমরা যেই সমস্ত জায়গায় পুষতে পারতাম, এদের ব্যর্থতার জন্য, এদের অদূরদর্শী সিদ্ধান্ত এবং তাদের নিজস্ব গণতন্ত্র পার্টির মধ্যে গণতন্ত্রহীনতার জন্য তারা যে সমস্ত কার্যকলাপ করেছে, তার জন্য আমাদের যে ক্ষতি হয়েছে এই দেশের, সেই ক্ষতির জন্য তাদের সবাইকে কাঠগড়ায় ওঠানো উচিত। আমি আপনাদের সাথে, আপনার কথার সাথে সম্পূর্ণ একমত। এটার সাথে আরেকটা জিনিস অ্যাড করি, আমরা ইদানিংকালে দেখি যে আমরা কোন দিকে, আমরা কি এই পন্থী নাকি আমরা ওই পন্থী নাকি ওই পন্থী। আমি বলি তারা কেউ একবারও আমাদের ফরেন পলিসি যেটা আছে, আমাদের ফরেন পলিসিটাকে কেউ বিশ্বাসই করে নেই, তাহলে কেউ ধারণই করেনি। আসলে আমাদের ফরেন পলিসিটা কিন্তু খুবই সুন্দর, মানে অতীতের না এখনের, আমাদের সব সময় লিখিত যেটা সেটা বলছেন, সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়। তাহলে তো আমি কোনো পন্থার মধ্যে তো আমি যাইতে চাই। বাংলাদেশ, আপনি যেটা বললেন, আই ফিল প্রাউড অফ দ্যাট। আমি কারো পন্থার মধ্যে, আমি কারো বগলের মধ্যে যাইতে চাই না, কারো আঁচলের মধ্যে যাইতে চাই না, কারো ফ্ল্যাগের মধ্যে যাইতে চাই না। আমি আমার ইন্টিগ্রিটি নিয়ে, আমার কোনো ফরেন পলিসি ছিল না আমাদের 15 বছর, তো কোনো ইকোনমিক পলিসি ছিল না, ফরেন পলিসি ছিল না, কোনো পলিসি ছিল না। লিখিত আমার যেটা ইমপ্লিমেন্ট করছে সেটার তো বিচার করতে চাচ্ছি। আমার যেটা কনস্টিটিউশনে আমার লিখিত ফরেন পলিসি যেটা আছে, সেটা হচ্ছে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এটা তো আমার এই তথাকথিত পলিটিক্যাল পার্টিরা মানে নাই।
তারা ধারণ করে নাই। আপনি তাদেরকে স্টেক হোল্ডার বলছেন। আমি এই জন্য বলি ওই কথাটা তো ছিল আমাদের জনগণের, সারা বাংলাদেশের জনগণের কথা হচ্ছে আমি কারোর সাথে বৈরিতা নয়, সকলের সাথে বন্ধুত্ব, এটা হচ্ছে আমার মূল কথা। আমার এই মূল কথা তো আমার কোনো এখানে আমার একটুখানি আপনার সাথে দ্বিমত আছে যে আপনি বলতেছেন যে যেই পার্টি হাজার হাজার লোক খুন করছে সেই পার্টির সাথে আপনি অন্য পার্টির সাথে যদি আপনি এক করে ফেলেন তাহলে তো প্রবলেম। আমার কাছে আমি কোনো পার্টিকে এক করছি না, আমি কোনো পার্টিকে অ্যাকসেপ্টও করছি না, ফ্র্যাঙ্কলি আমি কোনো পার্টিকে অ্যাকসেপ্ট করি, কারণ আমি দুইটা পার্টির তিনটা সবার অ্যাক্টিভিটিস আমি দেখছি। আমি খুবই স্ট্রিক্ট একটা পয়েন্টে যে তারা কেউ আমার এই লিখিত যে আমার যে কনস্টিটিউশন, আমার যেটা ফরেন পলিসি, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, তারা কেউ ধারণ করে নাই। যদি ধারণ করতো তাইলে আজকে যেই প্রশ্নগুলো বাজারে আসে, কিন্তু এটা বর্তমান বিশ্ব বাস্তবতা একটা বেগ কথা না যে সবার সঙ্গে কি আপনি সবার সঙ্গে বন্ধুত্ব করতে পারবেন কিনা। আপনার যেটা উনি বলছিলেন যে আপনার ইকোনমিক ইন্টারেস্ট, আপনার স্বার্থ, আমার স্বার্থ যেখানে এখন এবং এই স্বার্থের জায়গায় যদি দুটো পরস্পর বিরোধী শক্তি অন্য কারণে বিরোধের মধ্যে থাকে তাহলে আমি কি করব, এবং দুই পক্ষই যদি আমি তখন কি করব বলি, এবং দুই পক্ষই যদি আমাকে এই হুঙ্কার দেয় যে তুমি যদি আমার সঙ্গে কাছাকাছি না থাকো আমি আমাকে তো আমার ইন্টেগ্রিটি, আমার ডিগনিটি, আমার বিশেষত্ব তো ওইখানটাই হবে। আমি এই মুহূর্তেই যদি আপনার এই কথার রেফারেন্সেই আমি যদি বলি, আমি এই মুহূর্তে সবাই আমরা তাকিয়ে থাকি। আপনি কি করছেন? আপনি কি ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব করছেন, পারছেন? আমি জাস্ট একটা সিম্পল উদাহরণ দিলাম, আর বাকি তো আরো অনেক উদাহরণ দিতে পারবো। আপনারটাই আসি আমি। আমরা এই মুহূর্তে সবাই পাবলিক পারসেপশন হচ্ছে আমেরিকার থেকে আমাদেরকে বলা হচ্ছে, আমেরিকার সুলিভান ভারতে গিয়ে কী বলে সেটা আমাদের এখানে ইম্পর্টেন্ট বিষয়। সুলিভান ব্লিংকেন আমাদের এখানে এসে কি বলে এটা আমাদের কাছে বিবেচ্য বিষয়। ব্লিংকেন আসে না আমাদের এখানে, আমাদেরকে নিয়ে যা বলেন সেগুলির আমাদের কাছে ইম্পর্টেন্ট বিষয়। স্টেট ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে যে স্টেট ডিপার্টমেন্টের প্রতিদিনের ওই যে প্রেস ব্রিফিং হয় ওইটাও আমাদের জন্য একটা বিবেচ্য বিষয়, বিশেষ বিষয়। আমি লজ্জাবোধ করি। একই সময় যখন বর্তমান সরকার বলে চীনের সাথে তাদের সাথে চীনের সাথে মারাত্মক রকম তাদের ইন্দো প্যাসিফিকে যত পলিটিক্স, এই যে জিও পলিটিক্স এবং আমাদের যে পজিশন যেটা আপনি বললেন, এই সমস্ত কিছু যদি কনসিডার করেন বুঝছেন, তাহলে কিন্তু আপনি দেখবেন আমাদের ইম্পর্টেন্সটা ওই আমেরিকার কাছেও আছে, চায়নার কাছেও আছে, ভারতের কাছেও আছে, সবার কাছে আছে। সবার কাছে যখন আমার ইম্পর্টেন্স আছে, হোয়াই ডোন্ট আই প্লে দ্যাট ওয়ে যে আমেরিকার মতো আমার সাথে থাকুক, চায়না আমার সাথে চায়নার মতো থাকুক, ভারতের মতো থাকুক, আমি আমার ইন্টিগ্রিটি নিয়ে আমি আমার মতো করে আমি চলি। আমি এই জায়গাটা যেটা আপনি বললেন যে আমাদের মধ্যে একটা এই জিনিসটা সৃষ্টি হয়েছে, আমাদের মধ্যে এই জিনিসটা মারাত্মক রকমভাবে আছে, মারাত্মক রকম, এবং এটাকে আরও উঠানোর জন্য আমি এই স্টেক হোল্ডার জনগণকে বানাইতে চাই, যারা চাপ প্রয়োগ করবে। আমাদের তো আলটিমেটলি রাজনৈতিক দলের কাছে যেতেই হবে, ওটা তো আমি অস্বীকার করতেছি না, কিন্তু আমি রাজনৈতিক দলগুলিকে শুধরাতে বলতেছি আপনারা আপনাদের দলে গণতন্ত্র আনেন, আপনাদের নিজেদের সংস্কার করেন। আমরা অলরেডি বাজারে শুনতে পাইতেছি যে দেখেন আপনি বলছেন যে, এবং সবাই জানি যে গত কয়েকটা ইলেকশনে বিএনপি আসে নাই, কিন্তু বিএনপিতে প্রত্যেকটা ইলেকশনে নমিনেশন দিয়েছে। নমিনেশন দিলে কি হয় আমি সবাই জানি। আমি এখানে ওই বাজে কথাগুলি আর টানতে চাই না, লজ্জা করে আমার বলতে। আমরা এইবারও আমি একটা কাগজ পেয়েছি যেখানে আমাদের 300 সিটে আমাদের নমিনেশন কনফার্ম করা আছে, বিএনপি বলেছে যে আমাদের 300 সিট। না, বিএনপি কথা বলেনি, আমি দেখেছি অন্য কোনো কাগজ থাকে, মানে কেউ যদি উড়ো চিঠি দিয়ে তো এটা বললে হবে না। এটা মার্কেটে আছে যে আমাদের 300 নমিনেশন কমপ্লিট, এটা রাজনৈতিক বক্তব্য হতে পারে, কিন্তু 300 সিটে 300 নমিনেশন দিতে যদি হয় তাহলে তার গণতন্ত্র হইল না। তাহলে তো তৃণমূল থেকে রিকমেন্ডেশন আসে নাই। তৃণমূল থেকে যতক্ষণে আপনার রিকমেন্ডেশন না আসবে এবং আপনার নমিনেশনটা ওইভাবে দেওয়া না হবে, যার জন্য এবারে রিপোর্টের মধ্যে ভাগ করা আছে সেইগুলি আমি বলছি, সেই জন্যই আমি কথা বলছি। আমার বক্তব্য কিন্তু খুব সহজ যে রাজনৈতিক দলগুলি তাদের নিজেদের দলের মধ্যে গণতন্ত্র আনুক পরবর্তী ইলেকশনের আগে, তাদের দলের মধ্যে গণতন্ত্র আনুক, গণতন্ত্র একদম ওপেন গণতন্ত্র আনুক, যাতে আমরা বুঝতে পারি আমরা সব দায়িত্ব ওনাকে দিয়ে দিলাম না। বাংলাদেশ অত সহজ না, আপনি যত সহজভাবে বলতেছেন যে আপনার যে জনগণ বুঝবে না এগুলি, কিন্তু আপনি জিল্লুর ভাই, আপনি তো এখন বিভিন্ন শহরে ঘুরে বেড়ান, বিভিন্ন শহরে যান, আপনি সন্ধ্যার দিকে কোনো একটা চায়ের দোকানে যাবেন, দিয়ে দেখবেন, আমি জানি বলেই তো আমি বলতেছি, দেখবেন যে ওরা কত রাজনীতি বোঝে।
এই যে আমাদের দেশে যারা তথাকথিত রাজনীতিবিদ বোদ্ধা যারা চামচাগিরি করেন, দালালি করেন, পরিষ্কার ভাষায় বললাম, তারা চামচাগিরি এবং দালালি করে তাদের পদ পদবি ধরে রাখতে চান। এই চামচাগিরির থেকে বাদ দিয়ে যদি পদ পদবি ওই তৃণমূল থেকে উঠে আসে, তখনই বাংলাদেশে পরিবর্তনটা আসবে। এবং পরবর্তী ইলেকশনের আগে অবশ্যই রাজনৈতিক দলগুলিকে প্রেসারাইজ করতে হবে তাদের দলের মধ্যে গণতন্ত্র আগান। আমি আপনি বলতেছিলেন যে আমেরিকা থেকে সব ইনস্ট্রাকশন আছে, এই জন্য লজ্জা লাগে। আমি এটাকে সাপোর্টও করতেছি না, আমি এটার বিরুদ্ধেও যাচ্ছি না, কিন্তু রিয়ালিটি ফর এক্সাম্পল আমি বাস্তবতাটা কি, ট্রাম্প এখনো প্রেসিডেন্ট হয় নাই, সে বলছে আমি গ্রিনল্যান্ড কিনে ফেলবো। এটা নিয়ে সারা পৃথিবী কিন্তু অ্যাটেনশন দিচ্ছে যে এটা কি প্র্যাকটিক্যাল। আমরা কি কখনো কল্পনা করছি যে সে একজন বলবে যে এত বিরাট বড়, আমার মনে হয় এই একটা লাইন সাপ্লিমেন্ট করতে দেন, আপনার কথা একটা লাইন একটু করতে দেন। এই যে দেখেন, এই যে ব্রেকফাস্ট প্রেয়ার, আমাদের মিডিয়াগুলিতে ফলাও করে আসলো তারেক রহমান সাহেবকে ব্রেকফাস্ট প্রেয়ারে, অথচ এটা কোনো স্টেট ইস্যু না, স্টেট প্রোগ্রাম না। ব্রেকফাস্ট প্রেয়ার আমেরিকার যেটা ব্রেকফাস্ট প্রেয়ার, এটা কোনো গভর্নমেন্ট স্টেটের কোনো প্রোগ্রাম না, ওখানে একটা এনজিও মানে আপনি কন্ট্রাডিক্ট করতেছেন। আমি বলছি যে রিয়ালিটি হচ্ছে যে America is important. Definitely. It's important global player. It is the prime superpower. Number one. কিন্তু আমরা যে এখানে সবসময় একেবারে ফুললি তার সাথে আছি তা কিন্তু না। আমাদের ফরেন সেক্রেটারি ইজ মেকিং দ্য ফার্স্ট ফরেন ভিজিট টু চায়না। সো আমাদের ফরেন অ্যাডভাইজার। সো আমরা আজকে আমি মনে করি হোপফুল। বিএনপি এই যে পলিটিক্যাল পার্টিগুলা যে ইলেকশনমুখী, এটা ঠিক আছে, কিন্তু আমি মনে করি পলিটিক্যাল পার্টিগুলার মধ্যে যে চেঞ্জ আনা দরকার সেটা হচ্ছে শুধু ইলেকশন না, ইলেকশন আগের থেকেই তাদের ন্যাশনাল ইস্যুজের মধ্যে ইনভলভ হওয়া উচিত। আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি যে বিএনপির চেয়ারপারসন, অ্যাক্টিং চেয়ারপারসন দুটো কমিটি করেছে। একটা হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টটাকে ভালো করে রি-ইভ্যালুয়েট করা, সাইবার সিকিউরিটি অ্যাক্ট নাম্বার 1, এটা হলো একটা। আরেকটা হচ্ছে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে দামের যে ঊর্ধ্বগতি, ওটার ভিতরে এক্সামিন করা। এই দুটো জিনিস নিয়ে আরম্ভ করেছে এবং আমি মনে করি যে পলিটিক্যাল ম্যাচুরিটি আসছে আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে। আমি অন্তত বিএনপির মধ্যে আমি দেখছি বিএনপির মধ্যে পলিটিক্যাল ম্যাচুরিটি আসছে যথেষ্ট। এবং অনেকে এখন বলে যে জামাতের যে থেকে যে সব বক্তব্য আসছে এটা অনেকটা লজিক্যাল এবং রিজনেবল বক্তব্য। সো এটা তো পলিটিক্যাল ম্যাচুরিটিরই একটা প্রসেস। আমি যেটা মনে করবো, আমি শেষ আমার বক্তব্য হচ্ছে যে এটা একটা নতুন পৃথিবী। এই নতুন পৃথিবীতে, নতুন বাংলাদেশে পলিটিক্যাল পার্টিগুলো, স্পেশালি বিএনপির এখন উপরে অনেক রেসপন্সিবিলিটি। বিএনপি যদি এই নতুন বাংলাদেশে কনফিডেন্ট বাংলাদেশকে নিয়ে ডাইনামিক লিডারশিপ, যেটা নাকি তার কিছু কিছু সাইন আমরা পাচ্ছি এবং আমরা উই আর ফিলিং ভেরি গুড অ্যাবাউট ইট, এটা নিয়ে যদি আগাতে পারে তাহলে আমি মনে করি বাংলাদেশের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। সো মিস্টার আহমেদ, ক্লোজিং রিমার্কস খুব ছোট্ট করে। আমার কথা খুব সিম্পল। আমি চাই আগামী ইলেকশনের আগে পলিটিক্যাল পার্টিগুলি তাদের নিজস্ব গণতন্ত্রায়নের পরিষেবা আমাদের বুঝতে দিক, যে আমরা পরিষ্কারভাবে বুঝি যে তার নমিনেশন প্রক্রিয়াগুলি কী হবে। আর ততক্ষণ পর্যন্ত তারা ওইগুলি না করতেছে এবং বর্তমান সরকারের উপরে যে দায়িত্বগুলো আছে, বর্তমান সরকার এগুলি তার মতো করে স্বাধীনভাবে তার মতো করে, অফকোর্স উনি তো সবার যেমন নিচ্ছেন, নিয়ে তাকে শেষ করার জন্য সময় দেওয়া উচিত। সময় দিয়ে তারপরে এখানে কেন আমাকে জাস্ট আমি এমনি ছোট্ট একটা ক্লারিফিকেশন, মানে আপনি পার্টিগুলোকে অ্যাকসেপ্ট করছেন না, জনগণের হয়ে সব করতে বলছেন, গণতন্ত্র নাই এই জন্য না, মানে জনগণই সকল সিদ্ধান্ত নেবে এবং তার জন্য আপনি ভোটেও যেতে চাইছেন না। আবার বলছেন আপনি যে সরকার রাজনৈতিক দলগুলো, মানে এই সরকারের প্রতি নির্ভর করছেন সংস্কার বা সব কিছুর, সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে। তো সরকারের সঙ্গে যেই রাজনৈতিক দলগুলোকে আপনি অ্যাকসেপ্ট করছেন না, যারা সব ধ্বংস করে দিয়েছে, তো তাদের সঙ্গে আলোচনা করে জনগণের কল্যাণ হবে কিভাবে? আমি সেই জন্যই তো বর্তমান সরকারকে, আমি যেটা বললাম, বর্তমান সরকারকে যেটা আমি বলতে চাই, যেই মেসেজটা দিতে চাই, যে আপনাদেরকে যেই শক্তি এনে বসিয়েছে, যে শক্তি বলে আপনাকে কোনো রাজনৈতিক দল বসায় নাই, আপনাকে যেই শক্তি বসিয়েছে সেই শক্তিতে বলিয়ান হয়ে, রাজনৈতিক দল ছাড়া কোনো শক্তিও আপনি আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারবেন না। আমি
আমি সহজ ভাষায় যেটা বুঝি, কোনো রাজনৈতিক দল তাকে বসায় নাই, বাংলাদেশের জনগণ বসিয়েছে, সরকারকে পতন ঘটায় নাই, বাংলাদেশের জনগণ করেছে, জনগণ করেছে, ছাত্র জনগণ, এটা পরিষ্কার, এখানে কোনো ডিবেট নাই। সেখানে সকল রাজনৈতিক দলের সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল, কিন্তু করেছে ছাত্র জনতা, করেছে, ওয়ার্ডটা হচ্ছে ছাত্র জনতা। ছাত্র জনতা যদি করে থাকে তাহলে আপনি কেন ভয় পাচ্ছেন, আপনি কেন গড়িমসি করছেন, কেন আপনি বলছেন আমি চাইলে আসি, না চাইলে? আপনার তো এত সন্দিহান হওয়ার দরকার নেই। বি কনফিডেন্ট, আপনি এগিয়ে যান, আপনার যে সময় লাগে লাগুক, আপনি আমাদের একটা সুন্দর বাংলাদেশ উপহার দিয়ে যান এবং সুন্দর পলিটিক্যাল সিস্টেম উপহার দিয়ে যান। থ্যাংক ইউ মিস্টার সাইফুল ইসলাম। খুব ছোট করে, কথা আছে, গ্রামের লোক রাজা বানায়, শহরের লোক রাজা নামায়। রাজা নামানো কিন্তু শহরের লোকের কাজ, রাজা বানানোর জন্য কিন্তু আপনাকে জনগণের কাছে যেতে হবে, এবং সেই জনগণ শহরে গ্রামে সব জায়গায় আছে, এবং এই যাওয়ার যে রিচ করার জন্য কিন্তু একমাত্র একটাই উপায়, সেটা হচ্ছে রাজনৈতিক পার্টি। আর জনগণের কাছে পৌঁছানোর জন্য এখন জনগণের কাছে পৌঁছানোর জন্য এখন আমার মোবাইল সিস্টেম আছে, আমার ইন্টারনেট আছে, জনগণের কাছে পৌঁছানো এখন আর কঠিন জিনিস না। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার সালেহ আহমেদ এবং মিস্টার সাইফুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, নানা বিষয় নিয়ে কথা হচ্ছিল এবং মোটামুটি আলোচনাটা সব জনগণের নামেই হয়েছে, যেমনটা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সবসময় করে থাকে। এমনকি এখন যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন বা তাদের সঙ্গে সংশ্লিষ্ট, তারা ওই সব কিছু জনগণের নামই করেন। কিন্তু একটা বিষয় খুবই অবহেলিত বাংলাদেশে, সেটা হচ্ছে যে জনগণকে সিদ্ধান্ত দেবার ক্ষমতাটা দেয়া, সেই বিষয়ে অনেকেরই আগ্রহ থাকে না, ক্ষমতায় গেলেও থাকে না, এবং এখনও সেটা অনুপস্থিত। কাজে আমাদের মূল চাওয়া যেটা, সেটা হচ্ছে যে জনগণকে সিদ্ধান্ত গ্রহণ করতে দিতে হবে, এবং তার জন্য উপায় একটাই, সেটা হচ্ছে একটা নির্বাচন, এবং অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন। সেই নির্বাচনের মধ্যে ভালো মন্দ, দুষ্ট যেই আসুক, কিন্তু সিদ্ধান্ত কারণ এই বিতর্ক, এই আলোচনা আমরা বিগত দিনে শুনেছি। ওই যে ডিপ্লোম্যাটদের কথা উঠলো, তারাও আমাদেরকে নানা সময় প্রশ্ন করতেন, এর বদলে কি বি? জনগণ চাইলে এর বদলে বি। এখন যদি আবার একই জনগণ চায় এই আসবে, বা যারা এই আন্দোলনে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন বলে যারা দাবি করছেন, তাদেরকে জনগণ চায়, এবং তাদের যদি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম থাকে, নিঃসন্দেহে তারা আসবেন। এমনকি আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরোধী কোনো শক্তি যদি সামনে এসে এবং জনগণ যদি মনে করে এবং ভোট যদি ঠিকঠাক মতো হয়, তাহলে সেটাই হবে। কারণ গণতন্ত্র চর্চা করবেন আর আপনি মানুষের মতামতের গুরুত্ব দেবেন না, সেটা কিন্তু কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। আমাদের কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।